জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় একদিনে নিহত ৬৯, মোট প্রাণহানি পৌঁছালো ৬১,৫০০ জনে। এরপর জানিয়ে দেব ওয়াশিংটনে সেনা মোতায়েন, ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ, ট্রাম্প। আরও যা থাকছে, ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ ঘাটতির সংখ্যা। আরও জানিয়ে দেব ৫০,০০০ বিদেশি নাগরিকত্ব বাতিল করল কুয়েত। এরপর জানিয়ে দেব আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া চালাবে ভারত ও পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় একদিনে নিহত ৬৯, মোট প্রাণহানি পৌঁছালো ৬১,৫০০ জনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে আরো ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আবারও ৩৬২ জন। সোমবার ১১ আগস্ট সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আনাদুল এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে আইডিএফ অভিযান শুরু করে গাজায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েল বাহিনীর অভিযানে গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে ৬০,৪৯৯ জনে। এছাড়া নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৫৩,৫৭৫ জন ফিলিস্তিন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই হিসেবের মধ্যে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেকে মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে এবং ইসরায়েল বাহিনীর গোলাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েল বাহিনীর অভিযান আহত ও নিহতের সংখ্যা মোট আরো অনেক বেশি। গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সেখানে খাদ্য, ত্রাণ ও সামগ্রীর প্রবেশ সীমিত করে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। ওয়াশিংটনে সেনা মোতায়েন, ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ, ট্রাম্প। ওয়াশিংটনে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠাতা ও জনপ্রত্যয় নিরাপদ জোরদারে ৮০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিট ও হেগসেথ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও পাশে নিয়ে তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ট্রাম্প দাবি করেন, আমাদের রাজধানীর সহিংস গ্যাং ও রক্ত পিপাসু অপরাধীদের কবলে পড়েছে। তবে ওয়াশিংটনের ডেমোক্রেট ও মেয়র মরিয়েল বাইসার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তিনি জানান, ২০২৪ সালে শহরে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, আর চলতি বছরের প্রথম ৭ মাসে তার আরও ২৬% কমেছে। ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ ঘাটতির সংখ্যা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিএ জানিয়েছেন, ১,০০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট গত ৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা দায়িত্ব থাকা তামিলনাড়ু ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এটি প্রায় ৬৫ দিন স্থগিত থাকবে। এদিকে কেরালা ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড কেএসবিএল ও সতর্ক করে জানিয়েছেন, ইউনিট বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্য সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে স্বল্প মেয়াদে উচ্চ মূল্য বিদ্যুৎ কিনতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে। প্রতিদিনে বলা হয়, বিদ্যুৎ বিনিময় প্ল্যাটফর্মে সরবরাহ কমে যাওয়ায় পিক আওয়ারে কেএসবিএল কে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কিনতে হচ্ছে, যেখানে প্রতি ইউনিটের দাম সর্বোচ্চ ৯.১৮ রুপি, প্রায় ১০ সেন্ট। ৫০,০০০ বিদেশি নাগরিকত্ব বাতিল করল কুয়েত। সম্প্রতি কুয়েতের প্রায় ৫০,০০০ মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ ও সাউদ আল সাবাহ। আল কাবাস পত্রিকায় তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে সব নাগরিকদের নথি পর্যালোচনা করা হচ্ছে, এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য মন্ত্রীদেরও এই তদন্তের
আওতায় রাখা হয়েছে। সোমবার 11 আগস্ট আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছেন, এই অভিযান মূলত যেসব বিদেশি লক্ষ্য করে পরিচালিত হচ্ছে তারা অবৈধভাবে কুয়েতে নাগরিকত্ব নিয়েছেন। 1 বছরের বেশি সময় আগে কুয়েতে নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এইসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নাম প্রকাশ করা হয়েছে। চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় 50,000 মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, শীঘ্রই নতুন ইলেকট্রনিক্স ও জাতীয়তা সনদ চালু করা হবে। আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া চালাবে ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের নৌবাহিনী আগামী 11 ও 12 আগস্ট আরব সাগরে পাল্টাপাল্টি নৌ মহড়া পরিচালনা করবে। দক্ষিণ এশীয় দেশ প্রতিবেশী দেশ 4 দিনের সামরিক সংঘর্ষে লিপ্ত হওয়ার 3 মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাদ্দে ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ 11 থেকে 12 আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। পাকিস্তানে নৌবাহিনী একই সময়ে অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম জারি করেছে। স্থানীয় সংবাদের খবর অনুযায়ী গুজরাটের পোরবন্দর এবং উতা উপকূলে ভারতীয় নৌবাহিনী তাদের সামুদ্রিক মহড়া পরিচালনা করবে। আরব সাগর সামুদ্রিক বাণিজ্যিক রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আমরা মরলে অর্ধেক দুনিয়া নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের ফেডারেল এক অনুষ্ঠানে প্রকাশ্য পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার 9 আগস্ট টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব। খবর NDTVর। মুনির আরো হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোন অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহ বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দেবেন। তারা দাবি, পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিদ্ধ পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানে 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পদ নয়। ডিনারে প্রায় 120 জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন ও কোনো ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদন বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক 4 দিনের সংঘর্ষে প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরো কঠোর জবাব দেবে। আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, এরপর পশ্চিমে অগ্রসর হব। মুনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে তিনি আগামী দিনেও পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেল হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।